2024-25 অর্থবছরের প্রস্তাবিত বাজেট এই মহান সংসদে উপস্থাপনের অনুমতি প্রার্থনা করছি। মাননীয় মন্ত্রী, আপনাকে অনুমতি দেয়া হলো। 7,97,000 কোটি টাকার বাজেট ঘোষণা, ঘাটতি 2,56,000 কোটি। সর্বোচ্চ বরাদ্দ পরিবহন ও যোগাযোগে, 15% কর দিলেই বৈধ কালো টাকা। পিরোজপুরে ইউনিয়ন পরিষদের পুরানো ভবন বিক্রির অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে। রাস্তার ইট তুলেও নিজের ঠিকাদারি কাজে ব্যবহার, দায় স্বীকার করলেও নির্বিকার প্রশাসন। ঢলের পানিতে সুনামগঞ্জে ভাঙল বাঁধ, হু হু করে 137টি হাওরে ঢুকছে পানি, বাড়ছে আতঙ্ক। সিলেট নগরে এখনও জলাবদ্ধতা। বাংলা সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক। বাংলা সময় শুরুতেই বাজেটের খবর। দু 2024-25 অর্থ বছরের জন্য ইতিহাসের সর্বোচ্চ 7,97,000 কোটি টাকার বাজেট ঘোষণা করা হলো। অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী প্রথমবারের মতো সংসদে বাজেট প্রস্তাব উপস্থাপন করেন। ব্যয় মেটাতে সরকার 5,41,000 কোটি টাকা আয়ের লক্ষ্য ঠিক করেছেন। এরপরও ঘাটতি 2,56,000 কোটি টাকা, যা দেশি বিদেশি ঋণ থেকে যোগান দেওয়া হবে। সানবির রূপলের রিপোর্ট। দেশের 53তম আর আওয়ামী লীগ সরকারের টানা চতুর্থ মেয়াদের প্রথম বাজেট। নতুন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী প্রধানমন্ত্রীকে সঙ্গে নিয়ে ঐতিহ্যবাহী ব্রিফকেস হাতে বৃহস্পতিবার বিকেল 3টায় সংসদ অধিবেশনের কক্ষে প্রবেশ করেন। মাননীয় অর্থমন্ত্রী, আপনি এখন বাজেট উপস্থাপন করুন। শুরু হয় 2024-25 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট পেশ। সুখী সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অঙ্গীকার শিরোনামে নতুন অর্থ বছরের জন্য 7,97,000 কোটি টাকার বাজেট প্রস্তাব করা হয়, যা চলতি অর্থ বছরের সংশোধিত বাজেটের চেয়ে 82,582 কোটি টাকা বেশি। বাজেট বাস্তবায়নে 5,41,000 কোটি টাকার রাজস্ব আয় করতে চায় সরকার। এর মধ্যে এনবিআরকে আয় করতে হবে 4,80,000 কোটি টাকা। এরপরও ঘাটতি থাকবে 2,56,000 কোটি টাকা। ঘাটতি মেটাতে পুরোটাই যোগান দেওয়া হবে দেশি বিদেশি ঋণ থেকে। অন্যদিকে ঋণের সুদ বাবদ আগামী অর্থ বছরে খরচ করা হবে 1,13,000 কোটি টাকা। আগামী 2024-25 অর্থ বছরে বাজেটের আকার প্রাক্কলন করা হয়েছে 7,97,000 কোটি টাকা, যা জিডিপির 14.2%। মোট 5,41,000 কোটি টাকা রাজস্ব আয় প্রাক্কলন করা হয়েছে, যা জিডিপির 9.7%। ঘাটতির পরিমাণ দাঁড়াবে 2,56,000 কোটি টাকা। বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে বরাদ্দ 2,65,000 কোটি টাকা। পণ্যমূল্যের লাগাম টেনে ধরে মূল্যস্ফীতি 6.5% মধ্যে রাখতে চায় সরকার। অর্থনীতির চাকা ঘুরিয়ে প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্য ধরা হয় 6.75%। কৃষি খাত সহ মৎস্য ও প্রাণী সম্পদের উন্নয়ন এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে আগামী 2024-25 অর্থ বছরে 38,259 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করছি। বরাদ্দের হিস্সায় এবারও পরিবহন ও যোগাযোগ খাত এগিয়ে। নিম্ন স্তরের মানুষকে স্বস্তি দিতে বাড়ানো হয়েছে সামাজিক নিরাপত্তা বলয়। শিক্ষা ও স্বাস্থ্য খাতেও বাড়ছে বরাদ্দ। দেশের ব্যবসা বাণিজ্য, সরবরাহ ব্যবস্থা ইত্যাদির গুরুত্ব বিবেচনায় যোগাযোগ অবকাঠামো উন্নয়ন বাবদ আগামী 2024-25 অর্থ বছরে 80,498 কোটি টাকা বরাদ্দ প্রদানের প্রস্তাব করছি। প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনার পর অধিবেশন শেষে পাশ করা হবে 2024-25 অর্থ বছরের চূড়ান্ত আয় ব্যয়ের খতিয়ান। বৈশ্বিক সংকট আর অভ্যন্তরীণ অর্থনৈতিক চাপের মধ্যেই আরও একটি বাজেট। নতুন এই বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করে সাধারণ মানুষকে স্বস্তি দেয়াই একটি বড় চ্যালেঞ্জ। অন্যদিকে প্রত্যাশা জনগণের করের টাকার এই বাজেট বরাদ্দের অপচয় রোধ করে যেন সঠিক এবং সর্বোচ্চ ব্যবহার করা হয়। সানবির রূপল, সময় সংবাদ, ঢাকা। এদিকে বাজেট নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন সাধারণ মানুষ। শিক্ষা ও সামাজিক সুরক্ষা খাতে বরাদ্দ বাড়ানোয় সাধুবাদ জানান তারা। তবে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণের দাবি নিম্ন আয়ের মানুষের। সাধারণ মানুষ প্রতিনিয়ত বাজারের আগুনে দগ্ধ হচ্ছে, কোনো কিছুতেই আসলে আমাদের স্বস্তি মিলছে না। চলতি বাজেটে নিত্যপণ্যের যে দাম কমানোর ঘোষণা, সেটাকে আপাত অর্থে ইতিবাচক হিসেবে দেখছি। আমাদের নিত্যপণ্যের
দ্রব্যর যেগুলো দাম কমিয়েছে আমি খুবই সন্তুষ্ট, কিন্তু এগুলো বাজারে এর প্রতিফলন পাই না। তাই সরকারের কাছে অনুরোধ যেন সাধারণ মানুষ যেন ভালো থাকতে পারে। শিক্ষা খাতে সরকার যে বরাদ্দ দিচ্ছে এটা প্রচুর বরাদ্দ, আমাদের জন্য এটা সৌভাগ্য। যেভাবে জিনিসপত্রের দাম বেড়েই চলেছে সেই হিসাবে যদি একটু বরাদ্দটা আরো একটু বেশি করে দেওয়া যেত তাহলে আমাদের শিক্ষকদের জীবনযাত্রার মান আরো একটু উন্নয়ন হতো। 2,65,000 কোটি টাকা হচ্ছে এডিবির বরাদ্দ। আসলে আপনারা জানেন যে আসলে আমাদের উত্তরাঞ্চলে যে আমরা যারা বসবাস করি, এই এডিবির সিংহভাগ টাকাটি খরচ হচ্ছে কিন্তু দক্ষিণ অঞ্চলে, যার ফলে আমি মনে করি যে এটি আমরা একটি বৈষম্যের শিকার হচ্ছি। সরকারের একটা বাজেট প্রণয়নের সময় গুরুত্বপূর্ণ বিষয় হলো যে দেশের অসচ্ছল মানুষদেরকে সেফটি নেটের আওতায় নিয়ে আসা, এবং এই সেফটি নেটের আওতায় নিয়ে এসে যত অর্থ তাদের পিছনে ব্যয় করা হবে স্বাবলম্বী করার জন্য, এটা হলো গুরুত্বপূর্ণ। এই সরকারের একটা ভালো দিক আমরা মনে করি যে এবারের বাজেটেও সেই সেফটি নেটের আওতাটা বাড়ানো হয়েছে। বাজেটের আকার বড় হয়েছে এবং অনেক খাতগুলোকে সরকার টাচ করেছে, যেগুলো মানুষের জন্য অনেক ফলদায়ক হবে। বাজেট নিয়ে বিস্তারিত আলোচনা স্টুডিওতে আছেন সহকর্মী আলতাফ হোসেন। আলতাফ, আপনাকে স্বাগত জানাচ্ছি। আলতাফ, ইতিহাসের সবচেয়ে বড় আকারের বাজেট দেখলাম আমরা, এবং গত বছরের তুলনায় স্বাভাবিকভাবে প্রায় 5% বড় বাজেট আমরা দেখতে পেয়েছি। একটু আমাদেরকে জানাবেন বাজেটের এই আকারটা আসলে কতটুকু বাড়লো এবং কোথায় কী ধরনের বরাদ্দ? ধন্যবাদ আপনাকে। মূলত আমরা তো জানি, মূল আলোচনা যাওয়ার আগে ছোট্ট করে একটু বলে নিতে হয় যে এবারের বাজেটে অর্থমন্ত্রীর একটি কথাই কিন্তু মানুষের মধ্যে একটি আশার সঞ্চার করেছে বলে আমরা বুঝতে পারলাম। সেখানে অর্থমন্ত্রী বলেছিলেন যে এবারের বাজেটটা আমরা সাধারণ মানুষের জন্যই করব, সাধারণ মানুষের চিন্তা করে, অর্থাৎ বিশেষ করে মূল্যস্ফীতির যে একটি আঘাত মানুষের উপরে আছে সেটি যেন কমে, সেটিকে কেন্দ্র করেই, সেটিকে লক্ষ্য করেই কিন্তু এবারের বাজেট করা হয়েছে বলে অর্থমন্ত্রী জানিয়েছেন। এতে করে অনেকেই সেটা আশা করছেন যে হয়তো মূল্যস্ফীতি কিছুটা কমবে। তো এই পর্যায়ে আমি একটু আজকে যে বাজেট উত্থাপন যেটি করলেন অর্থমন্ত্রী সংসদে, সেটার আকার তো ইতিমধ্যে আমরা জেনেছি 7,97,000 কোটি টাকার, অর্থাৎ প্রায় 8 কোটি টাকার যে বাজেট আমরা দেখেছি। যদিও এই আকারটি যদি বলি যে বিগত যে বাজেটগুলো সেই তুলনায় কিন্তু বড়, তবে খুব বেশি এবার বাজেটটি যে বেড়েছে বলে সেটা বলা যায় না। তবে বাজেটের ঘাটতি আছে আবার। এছাড়া আমরা এই বাজেটের বিষয়টি যেটি আমরা দেখছি যে সেখানে জিডিপির প্রবৃদ্ধি ধরা হয়েছে 6.75% এবং মূল্যস্ফীতি 6.5% যেটি ধরা হয়েছে। এবং এই যে মূল্যস্ফীতি যে কমিয়ে আনার যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, সেটি আসলে অর্থমন্ত্রী বলছিলেন যে এটিকে আমরা এই জন্যই তিনি বলেছেন যে এখন বর্তমানে যে একটা মূল্যস্ফীতির আঘাত আছে সেটি যেন কমে আসে, সেজন্য ব্যবসা বাণিজ্যে এবং বিভিন্ন খাতে তিনি বরাদ্দ দিয়েছেন। এবং এই বরাদ্দ কারণে বিশেষ করে কৃষি খাত নিয়ে তিনি বলেছেন যে কৃষি খাতে বিভিন্ন যন্ত্রপাতি এবং বিভিন্ন খাতে যে বরাদ্দ বাড়ানো হয়েছে সেটি করলে মূল্যস্ফীতি কিছুটা কমবে। এবং আমরা দেখছি যে কৃষি খাতের বিষয়টি, যেখানে দেখছি যে কৃষি খাতে যে বরাদ্দ যে নির্ধারণ করা হয়েছে সেটি বিগত 2023-24 অর্থ বছরের তুলনায় 24-25 অর্থ বছরে, অর্থাৎ এই সামনে বাজেটে কিন্তু সেই বরাদ্দ বাড়ানো হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে 6,424 কোটি টাকা কৃষি মন্ত্রণালয়ের যে বরাদ্দ ধরা হয়েছে, যেটি 23-24 অর্থ বছরে ছিল 4,348, 2,000 কোটি টাকা বাড়ানো হয়েছে। হ্যাঁ, প্রায় এমনটি বাড়ানো হয়েছে। এবং বলা হচ্ছে যে সেটি আমরা দেখছি 2,394 কোটি মৎস্য পানি সম্পদ মন্ত্রণালয়ের বরাদ্দ ধরা হয়েছে, এবং যেটি গত 23-24 অর্থ বছরে ছিল 2,427 কোটি টাকা। তো এইভাবে করে আমরা আরও দেখছি যে ভূমি মন্ত্রণালয়, পানি সম্পদ মন্ত্রণালয় এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় কিন্তু এবার বরাদ্দ বাড়ানো হয়েছে। এবং সব মিলিয়ে কিন্তু এটি যে আসলে মানুষের উপরে যে মূল্যস্ফীতির যে বিষয়টা আছে সেটি কিছুটা কমবে বলে কিন্তু আশা করা যাচ্ছে। বাজেটে নতুন কি ধরনের ইস্যু এসেছে যেটা কিনা এবার নতুন করে যুক্ত হয়েছে?
নতুন একটি বিষয় আসলে খুব জোরে সোরে আলোচনা হচ্ছে, সেটি হচ্ছে যে এমপিদের যে গাড়ি, এমপিদের বা বিলাসবহুল যে গাড়িগুলো আমদানি করা হয় বিদেশ থেকে, সেই গাড়ির আমদানির উপরে যে শুল্ক সেটি কিন্তু দেওয়া হয়েছে, আরোপ করা হয়েছে। সেটি আমরা দেখতে পাচ্ছি আমদানি শুল্ক 25% এবং আমদানি পর্যায়ে ভ্যাট কিন্তু 15% দেওয়া হয়েছে। এবং এর ফলে যেটা এখন আমদানি করতে হলে, গাড়ি আমদানি করতে হলে কিন্তু এই এমপিদের অবশ্যই এখন এই ভ্যাট শুল্কমুক্ত সুবিধাটি তাদের শুল্কমুক্ত আর সুবিধা থাকছে না। যে আপনাকে অনেক ধন্যবাদ আলতাফ, আপনার মাধ্যমে আমরা আবার পরবর্তী সংবাদগুলোতে অবশ্যই নতুন তথ্য পাবো। আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী আলতাফ হোসেন, জানাচ্ছিলেন আজকের বাজেট নিয়ে বিস্তারিত। রক্ষকই যখন ভক্ষক, নিয়ম নীতিকে বুড়ো আঙুল দেখিয়ে ইউনিয়ন পরিষদের পুরনো ভবন বিক্রির অভিযোগ স্থানীয় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে। এলাকাবাসী জানান, সরকারি অর্থে নির্মিত কোনো পুরাতন ভবন বিক্রির জন্য উন্মুক্ত নিলাম বিজ্ঞপ্তি আহ্বান করতে হয়, আর পুরো প্রক্রিয়াটি নিয়ন্ত্রিত হয় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে। তবে নিয়মের তোয়াক্কা না করেই পুরাতন ইউনিয়ন পরিষদের ভবন বিক্রি করেন ইউপি চেয়ারম্যান। শুধু তাই নয়, লোহার সেতুর পুরানো মালামাল বিক্রি ও রাস্তার ইট তুলেও নিজের ঠিকাদারি কাজে ব্যবহারের অভিযোগ তার বিরুদ্ধে। দায় স্বীকার করলেও প্রশাসন ব্যবস্থা না নেওয়ায় ক্ষোভ জানিয়েছেন স্থানীয়রা। দেখছেন বাংলার সময়। বৃষ্টিপাত কমে যাওয়ায় কমতে শুরু করেছে সুরমা সহ সব নদীর পানি। তবে এখনও সিলেট ও সুনামগঞ্জ অঞ্চলের কিছু এলাকার পানি বিপদসীমার উপর দিয়ে বইছে। এর মধ্যে সুনামগঞ্জের জগন্নাথপুরে বাঁধ ভেঙে হাওরে প্রবেশ করছে পানি। বেড়িবাঁধ ভেঙে হাওরে হুহু করে ঢুকছে পানি। বৃহস্পতিবার সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও এলাকা দিয়ে বাঁধ ভেঙে হাওরে পানি প্রবেশ করে। ছোট বড় 137টি হাওরে পানি বাড়ায় বন্যা আতঙ্কে ভুগছেন বাসিন্দারা। যে ঘরবাড়ি আছে সবই ডুবে যাবে, এই পশু আছে ওগুলো অবস্থা খুব খারাপ হবে। বাচ্চা কাচ্চা লইয়া, গরু বাছুর ছাগি মেরা লইয়া, এগুলো লইয়া আমরা কই যাই। রাস্তাঘাট সব মানে ডুবাই দিছে, তো নদীর পানি যদি এখন আসে তাহলে আমাদের অবস্থা খুবই খারাপ। সুরমা নদীর পানি বিপদসীমার 17 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে সদর উপজেলার দুটি ইউনিয়নে সড়কের 10 কিলোমিটার অংশ পানিতে তলিয়ে গেছে। এদিকে সিলেটের নদীর পানি উঁচু জায়গা থেকে নেমে গেলেও নিম্নাঞ্চলের কিছু কিছু জায়গায় এখনো জলাবদ্ধতা রয়ে গেছে। কোমর পর্যন্ত পানি ছিল, কিছুটা কমছে, কিন্তু এখনো ঘরের পানি কমছে না। তবে বৃহস্পতিবার সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে স্থানীয় আবহাওয়া অফিস। গত 24 ঘন্টায় এ অঞ্চলে 14 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। চন্দ্র বিশ্বাস, ববি, সময় সংবাদ। দেখছেন বাংলার সময়। সুন্দরবনে চলছে 3 মাসের মাছ ধরা ও পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা। সাতক্ষীরার উপকূলীয় অঞ্চলে জেলেদের উপার্জনের একমাত্র উৎস সুন্দরবনে মাছ শিকার। তবে মাছ ধরার নিষেধাজ্ঞায় দুশ্চিন্তায় পড়েছেন তারা। সমুদ্রগামী জেলেরা সমুদ্রে মাছ ধরার নিষেধাজ্ঞাকালে সরকারের খাদ্য সহায়তা পেলেও সুন্দরবনগামী জেলেদের মেলে না কোনো সাহায্য। সমুদ্রগামী জেলেদের মতো সুন্দরবনগামী জেলেদের জন্য খাদ্য সহায়তার দাবি তাদের। অবশ্য সুন্দরবনগামী জেলেদের সহায়তার বিষয়ে মাঠ পর্যায়ে কাজ চলছে বলে জানিয়েছেন জেলা মৎস্য কর্মকর্তা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। 2024-25 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট এই মহান সংসদে উপস্থাপনের অনুমতি প্রার্থনা করছি। মাননীয় মন্ত্রী, আপনাকে অনুমতি দেয়া হলো। 7,97,000 কোটি টাকার বাজেট ঘোষণা, ঘাটতি 2,56,000 কোটি। সর্বোচ্চ বরাদ্দ পরিবহন ও যোগাযোগে। 15% কর দিলেই বৈধ কালো টাকা। 3.5 লাখই থাকছে করমুক্ত আয়সীমা। এই ছিল বাংলার সময়। সন্ধ্যার সময় সঙ্গে থাকবেন গোলাম রাব্বি। সন্ধ্যার সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়।